আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের পানি আগ্রাসন। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ফেনী, নোয়াখালী এবং চিটাগাংয়ের এরিয়া বন্যার পানিতে তলিয়ে গেছে। মানে স্বাধীনতার পরে, প্রথম স্বাধীনতার পরে থেকে নিয়ে দ্বিতীয় স্বাধীনতা পর্যন্ত আজ পর্যন্ত এত বড় বিশাল বন্যা নোয়াখালীবাসী, ফেনীবাসী দেখে নাই। এটা কি নিছকই একটি বন্যা? না, বিশেষজ্ঞরা বলছেন এটা এটা মানে শুধুই বন্যা না, এটা হচ্ছে ভারতের পানি আগ্রাসন। এই অসময়ে, ও সিজনে ভারত তাদের সকল ব্যারেজের গেট খুলে দিয়ে বাংলাদেশের চিটাগং, নোয়াখালী এবং ফেনী, কুমিল্লা অঞ্চলকে বন্যায় প্লাবিত করে ফেলছে ইতিমধ্যে। ঢাকা চিটাগাং মহাসড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। মানে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। প্রশিক্ষিত স্পেশাল বাহিনী ছাড়া সেখানে উদ্ধার তৎপরতা করা যাচ্ছে না। নৌবাহিনী এবং সেনাবাহিনী ছাড়া সেখানে স্থানীয় স্বেচ্ছাসেবীরা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যেতে পারছে না। লাখ লাখ মানুষ পানিবন্দী। লাখ লাখ মানুষ পানিবন্দী বললে ভুল হবে, মানে বন্যার পানিতে তলিয়ে গেছে। সেখানে এক মহামারী সংকট দেখা দিয়েছে। সরকার জরুরি অবস্থা জারি করে ফেনী, নোয়াখালী এবং চিটাগাং, কুমিল্লা ওই অঞ্চলকে বন্যা 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 দুর্গত এলাকা ঘোষণা করেছে ইতিমধ্যে। এত স্রোত, পানির এত থুড় যে সেখানে প্রশিক্ষিত নৌবাহিনী ছাড়া কেউ মানে উদ্ধার তৎপরতা চালাতে পারতেছে না। সেনাবাহিনী নামছে মাঠে, কিন্তু তাদের পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যে জনগণকে উদ্ধার করা। মানে গড়ে গড় বাড়ি তলিয়ে যাচ্ছে, শহর তলিয়ে গেছে, দোকান, মার্কেট, বহুতল ভবন, মানে কি এক মানে মহামারী আকার ধারণ করেছে। তো এই বন্যা কেন হলো, ভারতের পানি আগ্রাসন কেন, আমি যদি তুলনামূলক একটা মানে স্ট্যাটিস্টিক আপনাদেরকে দেই, আপনাদেরকে জানাই, তাহলে সহজে অনুমেয়, মানে প্রতিবেশী দেশ হিসাবে মানে আমার মনে হয় ইসরায়েলের চেয়েও জঘন্য হচ্ছে ভারত প্রতিবেশীদের জন্য। আপনারা যদি দেখেন, মানে মেঘনা রিভার সিস্টেমে 26টি নদী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কিত। 26টি নদী মেঘনা রিভার সিস্টেমে। এই 26টি নদীর 12টিতেই ভারতের বাঁধ, 12টিতেই ভারতের বাঁধ। আপনারা যদি আরেকটু দেখেন, আপনাদের ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে 18 নদীর 12টিতেই বাঁধ। নদী মোট 18টা ভারতের সাথে সংযুক্ত, এর মাঝে আবার 12টি ভারতের বাঁধ। এখানে যদি আমরা চট্টগ্রাম রিভার সিস্টেমের আমরা বিষয়টা পর্যালোচনা করি, তাহলে এখানেও দেখব যে 2টি নদী, দুটিতেই ভারতের বাঁধ। আবার আমরা পদ্মা রিভার সিস্টেমে যদি দেখি স্ট্যাটিস্টিকটা, 8টি নদীর মধ্যে 5টিতেই বাঁধ। এখন ভারতের সাথে সংযুক্ত সকল নদীর 80% নদীতেই ভারত উজানে যদি বাদ দিয়ে দেয়, এবং তারা যখন অতিবৃষ্টি হয়, যখন ভারত সাইডে পানি ফুলে ওঠে, তখন তারা একযুগে সকল ওয়াটার গেট খুলে দেয়। ফলে স্বাভাবিক কারণেই বাংলাদেশে ভয়াবহ বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন, এটা আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন। যখন আমাদের পানির দরকার হয় তখন তারা গেটগুলো বন্ধ করে দেয়, বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়। যখন আমাদের এখানে বৃষ্টি হয়, বর্ষা মৌসুমে যখন প্রচুর বৃষ্টি হয়, তখন তাদের গেটগুলো তারা খুলে দেয়। মানে পরিকল্পিতভাবে তারা এসব করে। তারা প্রতিশোধ নিচ্ছে। তাদের প্রোডাক্ট আমরা ফেরত দিয়ে দিছি, রিটার্ন করছি আমরা তাদের প্রোডাক্ট। তারা এই জন্য প্রতিশোধের অংশ হিসাবে, মানে সুযোগ বুঝে
পানি আগ্রাসন চালিয়ে বাংলাদেশের এই ক্ষয়ক্ষতি করছে। মাওলানা ভাসানীর একটি কথা এখন খুব মনে পড়ছে, যে যুব সমাজ বা যে জাতি যত তাড়াতাড়ি ভারতকে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করতে পারবে, ততই তাদের জন্য মঙ্গল। আপনি যদি আপনার শত্রু চিহ্নিত করতে, আপনার শত্রু চিনতে আপনি দেরি করেন, ভুল করেন, তাহলে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে, বিপর্যয়ে পড়তে হবে। বাংলার বাখ্যাত শেরে বাংলাকে ফজলুল হক বলছিলেন, আমার কোনো উদ্যোগ, আমার কোনো পরিকল্পনায় যখনই দাদাবাবুরা বিরোধিতা করে, আমার কোনো বক্তব্যের যখনই তারা প্ল্যানের কোনো বিরোধিতা করে, তখনই আমি মনে করি আমি সঠিক রাস্তায় আছি। শেরে বাংলাকে ফজলুল হক এই বক্তব্যটি দিয়েছিলেন যে তাদের সমালোচনা দেখলেই মনে হয় যে আমি বাংলাদেশের পক্ষে আছি, আমার দেশের পক্ষে আছি। এই হচ্ছে ভারতীয় সম্পর্কে শেরে বাংলাকে ফজলুল হকের উক্তি, মাওলানা ভাসানীর উক্তি। আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, যদি ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, আমরাও তাদের ওই 7 সিস্টার, আমাদের পার্শ্ববর্তী 7 রাজ্যকেও আমরা মানে শান্তিতে থাকতে দেব না। এবার টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট। আপনি যদি চোখে চোখে আঙ্গুল রেখে কথা বলতে পারেন, চোখে চোখ রেখে কথা বলতে পারেন, তা আপনার জন্য এই আধুনিক জীবনে, এই খণ্ডকাকীর্ণ জীবনে বেঁচে থাকা, সারভাইভ করা আপনার জন্য সহজ। আপনি যদি বেশি উদারতা দেখাতে যান কারো প্রতি, তাহলে আপনার এই উদারতাকে তারা দুর্বলতা মনে করে আপনার সবসময় ক্ষতি করতেই থাকবে। আপনার বিভিন্ন দিক থেকে আপনার ক্ষতি করবে, আপনাকে চাপে রাখবে। এখন আমাদের বর্তমান যুব সমাজ, এই দ্বিতীয় স্বাধীনতা উত্তর, বিপ্লবোত্তর বাংলাদেশের যুব সমাজ যদি তাদের শত্রু চিহ্নিত করতে পারে, তাদের ইনমে আইডেন্টিফাই করতে পারে এবং সে অনুযায়ী যদি পরিকল্পনা নিয়ে চলে, তাহলে আগামীর বাংলাদেশ আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখময় হবে, আমরা এটা বিশ্বাস করি। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এখানকার মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।